সম্মানিত দর্শক, স্বাগত ২১ রাতে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি। আমাদের সাথে আছেন জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, পরিচালক বার্তা ৭১ টেলিভিশন। আমাদের সাথে রয়েছেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, তিনি অতিরিক্ত গবেষণা পরিচালক সিপিডি। আমাদের সাথে রয়েছেন জনাব রাশিক রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক। স্বাগত প্যানেলকে। আমরা গতকালকে জেনেছি যেটি যে গত ৯ মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ৯%, বাংলাদেশ এগিয়ে চলছে এবং অর্থনীতিতে এক ধরনের গতি এটিকে আমরা বলতে পারি। এবং এই বিষয়ে আমাদের অতিথিরা কি মূল্যায়ন করেন সেটি আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় এবং আমরা কথা বলতে চাই। সেদিকে আমি ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনাকে দিয়ে শুরু করবো। আপনি এই হিসাবটিকে কিভাবে মূল্যায়ন করছেন? আপনি আসলে হিসেব দিয়েছেন রপ্তানির, তবে গতকালকে হিসেবটি আরো বড় হিসেব ছিল যে আস্তে আস্তে জিডিপি তো আসবে। জিডিপির প্রতি ওকে, তাহলে যদি সেই বিষয়টি না আসে, যদি রপ্তানির বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে, জিডিপি যেটি ৭%-এর বেশি সেটি তো আসবে। আচ্ছা, তাহলে আমরা রপ্তানি দিয়ে শুরু করি। রপ্তানি এই বছরে যখন প্রথম লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল তখন সেটি ছিল ৭.৭%। সেই অর্থে এখন সেটি ৯%, ৯.৫%-এর মতো উত্তরণ অবশ্যই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে এবং আশা করা হচ্ছে প্রবৃদ্ধি যেভাবে প্রাক্কলন হয়েছে তাতে এটি আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে। সেটি অবশ্যই একটি আশার দিক, এ কারণে যে এই মুহূর্তে বিশ্বব্যাপী কিন্তু এক ধরনের চাহিদার ঘাটতি বা মন্দা যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে অনেক দেশেরই রপ্তানি কিছুটা হলেও শ্লথ গতির মধ্যে রয়েছে, সেটি ইউরোপে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন বা অন্যান্য উদীয়মান দেশগুলোতে বলেন। সেরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ৯.৫% থাকাটি একটি আশার দিক। তবে আবার একই সাথে যদি বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখেন যে আমরা ২০২১ সালে যখন বাংলাদেশ ৫০ বছরে পুষবে তখন রপ্তানি আয়, বিশেষ করে তৈরি পোশাকের আয় $৫০ বিলিয়ন একটি টার্গেট সেট করা হয়েছে। সেটির জন্য যে প্রবৃদ্ধি দরকার, সেই প্রবৃদ্ধির থেকে আসলে আমরা এখনো বেশ পিছিয়ে রয়েছি। কতটুকু? সেটি প্রায় ৩ থেকে ৩.৫% আসলে পিছিয়ে রয়েছে। সুতরাং সেই মাত্রায় যদি আমরা প্রতি বছর যদি একটু ঘাটতি থাকে, তার পরবর্তী বছরে গিয়ে এই লক্ষ্যমাত্রার দূরত্বটা আরো বেড়ে যাবে। কিন্তু তারপরেও আমি বলবো যে এর মধ্যেও যে অর্জনটুকু হচ্ছে রপ্তানি খাতে, সেটি একটি আশার দিক। তবে এখনো তৈরি পোশাক খাত নির্ভর অন্যান্য খাতে আমরা এখনো আশাব্যঞ্জক অবস্থা দেখছি না। ফলে সেটি খাত আরো বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে চাচ্ছেন, যদি আমি বুঝতে ভুল না। তৈরি পোশাকের বাইরে যে খাতগুলোতে আমরা রপ্তানি করছি সেখানে কিন্তু আসলে খুব যে রপ্তানি প্রবৃদ্ধি আমাদের হচ্ছে সেটি বলা যাবে না। ধন্যবাদ। আমরা জিডিপি প্রসঙ্গে পরে নিশ্চয়ই আলোচনায় আসবো। রাশিক রহমান, আমরা রপ্তানি বিষয়টি প্রথমে সামনে আনতে চাই। না, উনি তো খুব সুন্দরভাবে গাণিতিক যেই উপাত্তগুলো আছে সেগুলো উপস্থাপন করে কথাটা প্লেস করেন। আমি মনে করি বাংলাদেশের যে $50 বিলিয়ন যে লক্ষ্যমাত্রা আমাদের আরএমজি রেডিমেড গার্মেন্টস আমাদের অ্যাচিভ করার যে টার্গেট, সেটা প্রবৃদ্ধি তো বটেই, কিন্তু প্রবৃদ্ধির থেকে বড় কথা আমি আমার চোখে যেভাবে দেখি যে আমরা এতদিন আমাদের আরএমজির ক্ষেত্রটা কি ছিল, আমাদের রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রটা কি ছিল, এটা ছিল আরেকজনের সৃজিত বাজারে আমাদের অংশগ্রহণ করা। অর্থাৎ আপনার একটা ব্র্যান্ড, বাইরের একটা ব্র্যান্ড, তার রিকোয়ারমেন্ট, তার ডিমান্ডকে সাফাইস করা, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে সরবরাহ দেওয়াটা ছিল আমাদের মূল মার্কেট। আমি ফিল করি $50 বিলিয়ন অর মোর, $50 বিলিয়ন অথবা তার থেকে অধিক যদি আমাদেরকে রপ্তানি লক্ষ্যমাত্রায় সত্যিকার অর্থে পৌঁছাতে হয়, তাহলে বর্তমানে রপ্তানি খাতে কিছু প্রবিধান, আইন কানুনের বড্ড পরিবর্তনের প্রয়োজন আছে। কোন আইনগুলো সেগুলো? যেমন ধরেন, আপনি জানবেন যে বিভিন্ন গার্মেন্টস গ্রুপ আছে যারা প্রতি বছর $200 মিলিয়ন, $300 মিলিয়ন মতো রপ্তানি করেন এবং তাদের এক্সপোর্ট রিটেনশন কোটায় হিসাব করেন প্রতি বছর 30 থেকে 40 মিলিয়ন মতো রিটেনশন থাকে। অথচ তারা যদি নিজস্ব ব্র্যান্ড ডেভেলপ করার জন্য লন্ডন অথবা ফর দ্যাট ম্যাটার প্যারিস বা নিউ ইয়র্কে যদি নিজস্ব অফিস সেট আপ করার মধ্য দিয়ে একটা হাই স্ট্রিট ব্র্যান্ড যেভাবে অপারেট করে, যেভাবে তার বিকাশ ঘটে, সেটা যদি করতে চায়, সেক্ষেত্রে অনুমোদন বলুন বা সেই অর্থ ট্রান্সফারের ব্যাপারটি বলুন, এইসব জায়গায় এখনো অনেক লাল ফিতার বাধা রয়ে গেছে, সরকারি বাধা রয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে স্টেক হোল্ডার যারা এই $50 বিলিয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যারা বলতে চাচ্ছেন, যে বুঝতে ভুল না করি, যেমন লোকাল ব্র্যান্ড আমরা যেগুলোকে দেখছি, কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে আমরা যেগুলোকে দেখছি সেই জায়গাটিকে স্পর্শ করার জায়গায় আমাদের যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে। যেমন ওয়ালমার্ট নিজে একটা ব্র্যান্ড, সে একটা বাজার সৃজন করেছে। আমি ওয়ালমার্টের ব্র্যান্ডে আমি তাকে পোশাক দিচ্ছি, কিন্তু আমি কিন্তু ওই মানেরই বানাচ্ছি। এবং মার্কস এন্ড স্পেন্সার একটা ব্র্যান্ড, উনি একটা মার্কেট তৈরি করেছেন, বাজার তৈরি করেছেন, আমি তাকে স্যাটিসফাই করার জন্য প্রোডাক্ট দিচ্ছি, কিন্তু আমার নিজস্ব কোনো ব্র্যান্ড নাই। আমি একটা প্রায়োগিক উদাহরণ আপনাকে এই জায়গায় দিতে পারি। যেমন ধরেন আমাদের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান যিনি আছেন, কি বলে, নজরুল ইসলাম মজুমদার সাহেব, তার মেয়ে আনিকা এক্সট্রিমলি ব্রাইট লেডি। আমার কথা হলো বিদেশ থেকে ঢাকায় আসা, জার্মানিতে আছে, ইংল্যান্ডে আছে রাদার, কথা হলো, এবং সে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করলো যে দেখেন আমরা প্রতি বছর আবার $400 মিলিয়ন এক্সপোর্ট করি, তাতে করে খুব ইজিলি আমাকে যদি সরকার একটু সহযোগিতা করে
এটা আমি এই সরকার বলে বলছি না, মানে এটা একটা কলোনিয়াল নস্টালজিয়া, একটা ঔপনিবেশিক বিস্তৃতি এখানে কাজ করে। তাই তিনি বলছেন আমার যে সুযোগ থাকতো তাহলে আমি লন্ডনে একটা অফিস নিয়ে নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে সেই ব্র্যান্ডটার একটা মার্কেট তৈরি করতে পারতাম, এবং সেটা হতো বাঙালির ব্র্যান্ড, সেটা হতো বাঙালির বাংলাদেশের ব্র্যান্ড, এবং সেটা হতো বাংলাদেশের মার্কেট, বাংলাদেশের বাজার। সো আনটিল আনলেস আপনি ওই ইস্যুগুলা অ্যাড্রেস করেন এই মুহূর্তে, তাছাড়া প্রবৃদ্ধি যাই হোক, লক্ষ্যমাত্রা আপনি যাই ঠিক করেন না কেন, দেখা যাবে 5 বছর 5 ইয়ার্স ডাউন দ্য লাইন উই আর নোওয়্যার। এবং আরো একটা বড় ব্যাপার এখানে আছে, যেটা একটু আগে আমার পূর্ববর্তী বক্তা উল্লেখ করলেন, সেটা হচ্ছে যে খন্দকার গোলাম মুয়াজ্জেম বলছেন যে আন্তর্জাতিক ভাবে একটা মন্দাভাব চলছে, তার মধ্যেও কিন্তু আমাদের রপ্তানি খাতে প্রবৃদ্ধি আছে, ইতিবাচক। এটাকে আরো ভালো পর্যায়ে নেওয়া যেতে পারে। যেই সব জায়গায় বাংলাদেশের পণ্য এখনো পৌঁছায়নি, যেমন ধরেন আমি বলতে পারি দক্ষিণ আমেরিকার বিশাল একটা বাজার আছে, সেটাকে আমরা ট্যাপ করার চেষ্টা করছি, মার্কেটটিকে আরো বড় করা। অবশ্যই সেখানে তো মার্কেট বড় হবেই। তো আমাদের এখানে দুটো জিনিস খেয়াল করতে হবে, একটা হচ্ছে নিজস্ব ব্র্যান্ড তৈরি, নিজস্ব বাজার সৃজন, এবং যেসব বাজারে আমরা এখনো যেতে পারিনি সেই সব বাজারে কিভাবে আমরা প্রবেশ করতে পারি সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে $50 বিলিয়ন, শুধু 50 কেন, এটা 60, 70, 80 বিলিয়ন ডলার। ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। ধন্যবাদ। আমার মনে হয় যে যেটা গতকাল আমরা জেনেছি, প্রায় 9 থেকে 9.5% প্রবৃদ্ধি রপ্তানি খাতে, এটা খুবই ইতিবাচক অঞ্জন রায়, এবং এটা বর্তমান যে বিশ্ব প্রেক্ষাপট আছে তাতে চিন্তা করলে নিঃসন্দেহে খুবই, এবং এটা যেহেতু প্রাক্কলিত হিসাব, আমরা মনে করি যে অর্থ বছরের আরো প্রায় 3টি মাস হয়ে যাওয়াতে এটা চূড়ান্ত হিসেবে গিয়ে আরো বাড়বে। কিন্তু শঙ্কার জায়গাটাও রয়েছে। একটা হলো মুয়াজ্জেম ভাই যেটা বলছিলেন যে আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আমাদের হওয়ার কথা ছিল আরএমজি সেক্টরে, সেটা আমরা পাচ্ছি না, প্রায় 12.5-13% প্রবৃদ্ধিটা। কিন্তু আমাদের দুটো দিকে এক্সপোর্ট বাস্কেটে আমাদের কিন্তু পণ্যের সংখ্যা বেশি নেই, শুধু গার্মেন্টস নিয়ে আমরা অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে আছি। আমাদের বাকি জায়গাগুলো না, আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারি নাই। আমাদের আইটি এক্সপোর্ট সেই জায়গায় নেই, আমাদের সবজি এক্সপোর্ট কমেছে বা রাদার এখন নেগেটিভ। এই জায়গাগুলোর দিকে নজর, একই সাথে হিমায়িত মাছ, চিংড়ি, সেটাও খুব কাঙ্ক্ষিত জায়গায় নেই। কিন্তু ফ্ল্যাগশিপ কিন্তু একা গার্মেন্টস, এবং সেটা 80% মতন একাই। সুতরাং কোনো কারণে যদি, এবং এটা কিন্তু হয়েছে, আমি যারা এই খাতের যারা আছেন তাদেরকে সাধুবাদ জানাই, সরকারকে সাধুবাদ জানাই এই কারণে যে তাজরিন এবং রানা প্লাজার ঘটনার পরও যেভাবে রেগুলেশনস ছিল তারপরে ঘুরে দাঁড়িয়েছে, সরকারের যে নার্সিংটি ছিল, নার্সিং ছিল, ইন্ডাস্ট্রির চেষ্টা ছিল, তারা ঘুরে দাঁড়িয়েছে এসবের পর। কিন্তু আমার বৈচিত্র্যের জায়গায় দুই জায়গায় একটি সমস্যা আমার কাছে মনে হয়েছে যেটা নজর দিবে। একটা হলো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, যেটা পণ্যের বৈচিত্র্যকরণটা, কিন্তু আরেকটা হলো রাশিক রহমান বলছিল মার্কেট ডাইভার্সিফিকেশন। আমাদের মার্কেটটা কিন্তু এক্সপ্যান্ড করতে পারছে না। ইভেন গার্মেন্টসেরও, মানে রেডিমেড গার্মেন্টসেরও আমরা এখন পর্যন্ত লো এন্ডে রয়ে গেছে, হাই এন্ড মার্কেটে কিন্তু আমাদের কোনো পদচারণা নাই। এই যেমন জাপান ইজ এ ভেরি কোয়ালিটি মার্কেট, অস্ট্রেলিয়া, এগুলো আমরা অনেকদিন থেকে আলোচনা করছি। আন্তর্জাতিক ব্র্যান্ডের বেশ কিছু হয়তো আমরা করছি, কিন্তু চূড়ান্ত ব্র্যান্ডগুলোকে না, এগুলো খুবই কমন প্রোডাক্ট করছি আমরা, কিন্তু হাই এন্ড ধরেন লিঙ্গারি আইটেম, তারপরে ধরেন যে আরো কস্টলি লাক্সারি আইটেম, সেগুলোতে কিন্তু আমরা যেতে পারছি না। আমার মনে হয় 50 বিলিয়ন হয়তো শেষ পর্যন্ত আমরা ছুবো, কিন্তু ভলিউমে, কিন্তু মূল্যে গিয়ে কতটুকু দাঁড়াবে সেটাও কিন্তু আমরা নিশ্চয়ই যেতে পারবো। কিন্তু একটা সংখ্যা তো রয়ে গেছে, যদি 3 থেকে 3.5% কিংবা 2.5% করে ঘাটতি চলতে থাকে, তাহলে অ্যাকুমুলেটিভ হিসাবে গিয়ে 2021-এ কিন্তু এই ঘাটতিটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এডিবি যেটা বলেছে কিছুদিন আগে, কয়েকদিন আগে আপনি জানেন, তারা একটা ফোরকাস্ট করেছে, সেইখানে কিন্তু তারা বলেছে রাজনীতির এখন যে স্থিতিশীলতা রয়েছে এবং গার্মেন্টস সহ রপ্তানি প্রবৃত্তিটা যেই মাত্রা রয়েছে, তাতে তারা মনে করে যে সামনে ভালো করার সুযোগ আছে। আপনি শুনছিলেন দুজনের বক্তব্য। হ্যাঁ, আসলে দুজনের বক্তব্যে খুব ইতিবাচক বেশ কিছু দিক ছিল। তার ভিতরে একটি যেটি এখন বাংলাদেশ সরকারের যেটি আইন রয়েছে যে $30,000 পর্যন্ত বাইরে যে কোনো ধরনের বিনিয়োগ উদ্দেশ্যে বা যে কোনো ধরনের ছোটখাটো ব্যয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু $30,000 একজন গার্মেন্টস খাতের জন্য একটি অফিস খোলার জন্য একেবারে একটি মামুলি টাকা, এটি দিয়ে আসলে সে কোনো কাজ হবে না। সেজন্য আমরাও আসলে কিছুদিন থেকে যেটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশ থেকেও যাতে বহিস্থ বিনিয়োগের সুযোগ ধীরে ধীরে হলেও করে দেওয়া হয়। তবে ওই উইন্ডোটা খোলা, কিন্তু এটি কিছুটা হলেও এটি একটু রিস্কি জায়গা, কেন এর মাধ্যমে অর্থ পাচারের আশঙ্কা থাকে। সুতরাং সেদিক থেকে খুলবার ক্ষেত্রে সরকার সিলেক্টিভ হতে পারেন। যে সমস্ত উদ্যোক্তার ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে, সেলস ভালো রয়েছে, তাদের বিষয়গুলোকে আলাদাভাবে বিবেচনা করতে পারে। টাকা পাচার হতে পারে, তেমন এটি যাদের অনুমোদন যারা পাবেন
তারা তো সেই লেভেলের ব্যবসায়ীরাই পাবেন না, তাদের সেই পরিমাণ বাণিজ্য করার ক্ষমতা আছে কিনা, সক্ষমতা দেখেই তো এটা শুধু সক্ষমতার প্রশ্ন সম্ভবত শুধু নয়, ট্র্যাক রেকর্ড একটা প্রশ্ন সম্ভবত, যে কাকে আমি দিচ্ছি। আর এক্সপোর্ট রিটেনশন থেকে যে টাকা চলে যাবে, এটা কিন্তু ঘটছে মাঝেম ভাই, সুতরাং কোনো না কোনো ভাবে কিন্তু ঘটছে, কোনো না কোনো ভাবে ঘটছে, কিন্তু এটা শেষ হয়ে বোধহয়। তবে হ্যাঁ, তারপর আমি বলবো যে এক্সপোর্ট রিটেনশন থেকে যে টাকাটা নিতে পারেন তারা, সেটি ব্যয়ের জন্য নেওয়া যায়, বিনিয়োগের জন্য নেওয়া যায়। ফলে বিনিয়োগ কিন্তু করতে হলে তাকে ক্যাপিটাল নিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে, এবং সেটির আবার হিসেব দরকার হবে, কেননা বাইরে সে যে মুনাফা করবে সেটির জন্য আবার হিসেব আসে, সেই মুনাফাটা যেন প্রত্যাবাসিত হয়, সেখান থেকে সরকার যাতে রেভিনিউ পান, সেরকম একটি বিষয় দাঁড়াবে। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয় যে বিষয়টি এখানে আলাপ হলো, যে নতুন বাজার খোলার ক্ষেত্রে একটা বড় দুর্বলতা হচ্ছে যে নতুন যে বাজারগুলোতে আমরা যাব, এই প্রত্যেকটি বাজারে বাংলাদেশি পণ্যকে প্রায় উচ্চ শুল্ক ফেস করতে হয়। সেটি দক্ষিণ আমেরিকার প্রায় ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, সেখানে প্রায় 30 থেকে 35% শুল্ক দিয়ে আমাদের পণ্য নিতে হয়। ফলে তাদের বায়াররা বাংলাদেশ থেকে এই কারণে অনেক ক্ষেত্রে নিরুৎসাহ বোধ করেন। সুতরাং সরকারের উচিত হবে এই সমস্ত উদীয়মান বাজারগুলোতে নেগোশিয়েট করা, কিভাবে ডিউটি কমিয়ে আনা যায়, সেটি হচ্ছে আরেকটা দিক। আর তৃতীয় যে বিষয়টি এখানে আলোচনা আসলো, যে পণ্য আসলে আমরা এখনো খুব বড়ভাবে যেতে পারিনি। আপনি যদি পণ্য বাস্কেটে দেখেন, $1 বিলিয়ন মতো পণ্য রপ্তানি করে এরকম পণ্য সম্ভবত একটি বা দুটি, $500 বিলিয়ন মতো পণ্য রপ্তানি করে এরকম মনে হয় পণ্য 10টির মতো রয়েছে। ফলে এভাবে যদি চিন্তা করেন, ফলে আসলে আমাদের $1 মিলিয়ন রপ্তানি করে এরকম পণ্যের সংখ্যা কিন্তু খুব বেশি না। সুতরাং সেদিক থেকে আমাদের সরকারের আসলে স্ট্র্যাটেজিকভাবে এরকম কিছু লক্ষ্য নিয়ে আসা উচিত, যে কোন পণ্যগুলোকে $1 বিলিয়ন নিয়ে যাওয়া, যেগুলো মিলিয়নে রয়েছে, যেগুলো 1000-এ রয়েছে সেগুলোকে 100,000-এ নিয়ে যাওয়া, বা 100-500, এরকম কিছু টার্গেট করে কিভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায়, সেই জিনিসটি দরকার। আরেকটি যেটি হচ্ছে, উত্তরোত্তর উদীয়মান বাজারগুলোতে আমাদের পণ্যের চাহিদা তৈরি হচ্ছে, যে কিন্তু এই পণ্যগুলো মূলত অপ্রচলিত পণ্য। এই অপ্রচলিত পণ্যগুলো এই বাজারে পাবার ক্ষেত্রে যেটি সুবিধা, যে অন্যান্য বাজারগুলোতে যায় না, এই বাজারগুলোতে তারা আমাদের পণ্য নিচ্ছে। কিন্তু সমস্যা হলো এই পণ্যগুলো ধারাবাহিকতা থাকে না। সুতরাং ধারাবাহিকতা রাখবার স্বার্থে এইদের বায়ারদের সাথে আমাদের রপ্তানিকারকদের রেগুলার যাতে পণ্য মেলাতে তাদের দেখা হয়, দেশের ভিতরে আয়োজনগুলো, নেটওয়ার্কিং এর কাজগুলো আসলে জরুরি। রাশিক, জিনিসটা একটু সহজ ভাবে বলি। রপ্তানি আপনি যাই করেন, সেটা গার্মেন্টস হোক, আইটি প্রোডাক্ট হোক, অথবা আপনি চাই হোক বা লেদার প্রোডাক্ট হোক, তিনটি জিনিসের সমন্বয় দরকার। একটি হচ্ছে যুগান্তকারী বৈপ্লবিক প্রযুক্তিকে আমাদের আলিঙ্গন করতে হবে, প্রযুক্তিগত নীতি আমাদেরকে নির্ধারণ করতে হবে, কি কি প্রযুক্তি আমরা এভেল করব, সেই জায়গাতে একটা ইনভেস্টমেন্ট থাকতে হবে। 2, ইকোনমিক পলিসি হতে হবে রেভলিউশনারি, অর্থাৎ পাচার হয়ে যাবে বলে আমি দিব না, এটা আমাদের অ্যাটিটিউড হবে না, বরঞ্চ আমাদের বন্ধুসুলভ আচরণ নিয়ে, যে ঠিক আছে আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি আমার জন্য কি করবেন, আমি আপনার জন্য কি করব, সেই জায়গাটা নিয়ে আসতে হবে। আর আরেকটা কথা যেটা বলা হচ্ছে, যে আইনের ব্যাপারটা, অর্থাৎ লেজিসলেচার, আপনার আইনগত যে পলিসি নীতি, সেটা আপনাকে ঠিক করতে হবে। কিভাবে? উনি যথার্থই বলেছেন মোয়াজ্জেম সাহেব, যে $30,000 পর্যন্ত আপনি একটা অফিস খোলার জন্য টাকা নিতে পারেন। কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকের বাস্তবতা হচ্ছে, এই আইনটি, সুবিধাটি যখন থেকে ছিল, সেই সময় থেকে আপনি যদি খোঁজ নেন, এই $30,000 অনুমতি পেতে যত সময় লাগে, তাতে করে ওই অফিস খোলার প্রয়োজনীয়তা কিন্তু শেষ হয়ে যায়। সুতরাং হোয়াট এভার অ্যাভিনিউজ উই হ্যাভ, যাই সুযোগ সুবিধা আমাদের আছে, সেখানে আমলাতান্ত্রিক যে জটিলতা, সেটাকে ধারাবাহিকভাবে, ঐতিহাসিকভাবে যেটা গড়ে এসেছে, সেটাকে দূর করতে হবে, এক। আর অফকোর্স এই ক্ষেত্রে গভর্নমেন্ট ওপেন, তারা নতুন পরামর্শ চায়, উপদেশ চায়। আমি এখানে একটা ছোট জিনিস শুধু বলতে চাই, শুল্কের ব্যাপারে একটু দ্বিমত করে এইভাবে কথাটা বলি। যেমন ধরেন হিউগো বস, এটা একটা হাই স্ট্রিট ব্র্যান্ড। হিউগো বসের একটা শার্ট যদি আপনি কিনতে চান, কোনো অবস্থায় আপনি $150 নিচে চিন্তাই করা যায় না, চিন্তা করতে পারেন না। কিন্তু হিউগো বসও কিন্তু ওই শার্টটাই বাংলাদেশের মতোই একটা তৃতীয় বিশ্বের দেশ থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে। আপনি বারবারির যদি একটা টি শার্ট কিনতে চান, সেটা আপনি $250 $300 নিচে কিনতে পারবেন না, সেটাও বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্ব থেকে আসছে। মূল ব্যাপারটা যেটা হয়ে গেছে, স্পেন্সারে আপনি যে শার্টটি কিনছেন, যে দামে বাংলাদেশে বানানো শার্ট, সেটি এখানে কত, ওখানে কত না, এক্স্যাক্টলি অনেক কম, একটা বিরাট বড় বৈপরীত্য আছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, যে অর্থনীতিতে একটা কথা বলা হয়, সেটাকে বলা হয় কম্পারেটিভ অ্যাডভান্টেজ। আপনার কি আছে যা অন্যের নাই, অন্যের যা আছে তা আপনার নাই, এটি বিবেচনায় নিয়ে তো আপনাকে ব্যবসাটা করতে হবে। রপ্তানির কি বলে, আপনার ফোরকাস্ট, রপ্তানির ব্যাপ্তি, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। আমার দেশে পাট আছে, আমার দেশে জুটন আছে, কিন্তু এই যে একটু আগে আলাপ হলো যে $30,000 দিয়ে একটা অফিস খোলা যায়, আপনি এই জুটন যেই কাপড়টি, সেটা হচ্ছে 100% বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পরিবেশ বান্ধব একটি কাপড়। এটির কিন্তু চাহিদা পৃথিবীতে তৈরি করা সম্ভব। এবং আপনি জানবেন, বাংলাদেশের সরকারি মালিকানাধীন যে কটা শিল্প কারখানা জুটন করে, তারা কিন্তু তাদের লক্ষ্যমাত্রার থেকে বেশি উৎপাদন করছে, এরপরও তারা চাহিদা মেটাতে পারছে না। অর্থাৎ একজন বেসরকারি খাতের ব্যক্তিকে যদি আপনি ভালো ডিজাইনার এমপ্লয় করতে দিতেন,
ভালো একটা অফিস নিতে দিতেন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যদি করতে দিতেন, এবং একটা বাজারজাতকরণের একটা কাঠামো তৈরি করার জন্য যে অনুমতি দিতেন, তাহলে এই জুটন দিয়েই তো সমস্ত পৃথিবীর আপনার ফ্যাব্রিক মার্কেট আমরা ডমিনেট করতে পারতাম। ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা যারা দেখতে পারেন সেই ব্যক্তিগুলো, যারা সম্ভাবনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করেন সেই ব্যক্তিগুলো, এদের ভিতরে যতক্ষণ না সমন্বয় না হবে, যেটা রেজা ভাই একটু আগে বললেন যে 50 বিলিয়ন কথা হবে, কিন্তু নিয়ম মাফিক বিরতিটি রয়েছে রাশেক রহমান। বিরতি শেষে আরেকটি বিষয় কিন্তু আমরা এখনো স্পর্শ করিনি, জিডিপির প্রবৃদ্ধি যেটি 7% বেশি, সেই বিষয়ে আমরা কথা বলবো। সম্মানিত দর্শক, প্রতিদিনের মতোই ছোট বিরতি, প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে 21 রাতের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ফিরে এলাম 21 রাতের আজকে আলোচনা। আমরা কথা বলছিলাম সাম্প্রতিককালে যে জিডিপির প্রবৃদ্ধি এবার 7% বেশি যে ঘোষণাটি আমরা পেয়েছি, এবং গত 9 মাসে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি 9% আমাদের উল্লেখ করার মতো বিষয়। এবং আমরা রপ্তানি আয়ের বিষয়টি নিয়ে কথা বলছিলাম, একটি টকশো সমাধান আনতে পারার চেষ্টা করেছি বলে। এবার আমি জনাব মুআজ্জম আপনাকে দিয়ে শুরু করতে, জিডিপির প্রবৃদ্ধি এবার 7% বেশি। 2015 অর্থ বছরের চেয়ে 2016 অর্থ বছর অনেক বেশি গতিশীল ছিল, সেটি সকলেই আসলে অনুমান করেছেন। এবং সেই অনুযায়ী যে ধরনের প্রাক্কলনগুলো এসেছিল, অর্থনৈতিক প্রাক্কলনগুলো প্রবৃদ্ধির ব্যাপারে, সেগুলোতেও কিন্তু গত বছর যে 6.5% প্রবৃদ্ধি হয়েছিল তার থেকে বেশি হবে এটি বলা হচ্ছিল, 6.7, 6.8। এমনকি বাংলাদেশ ব্যাংকেরও যে প্রাক্কলন সেটি সম্ভবত 6.8 ছিল যতটুকু আমার খেয়াল পড়ে। তো সেই প্রাক্কলনের বিপরীতে 9 মাসের তথ্যপাতের ভিত্তিতে গতকালকে যেটি আমরা জানলাম যে অনুমান করা হচ্ছে যে 7.05% হবে। প্রাক্কলনের ক্ষেত্রে আসলে তথ্যপাত কিভাবে ব্যবহার হয়েছে এবং কোএফিসিয়েন্টগুলো কিভাবে ব্যবহার হয়েছে সেইগুলো আসলে আমরা জানি না। আসলে এই ক্ষেত্রে উত্তরোত্তর যে সমস্যাটি থেকে যাচ্ছে, বিবিএস যে দিয়েছে, সে বিবিএস এ তো সেটি ঠিক আছে, বিবিএস আসলে বাংলাদেশে সবচেয়ে অথেন্টিক জায়গা যেখান থেকে আমরা আশা করি তথ্যপাতগুলো নিরপেক্ষভাবে আসবে। কিন্তু তথ্যপাত নিয়ে উত্তরোত্তর আসলে বিভিন্ন রকমেরই আসলে সমস্যা থাকছে বলে আশঙ্কা করছিলাম। যেমন গত বছর যেমন প্রায় 3 মাস যখন হরতাল এগুলো হলো, তখন কিন্তু বিভিন্নভাবেই জানানো হলো যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, জনজীবনের তো হয়েছে, যানবাহন ছিল। হ্যাঁ, ফলে তারপরেও কিন্তু দেখা গেছে যে তার আগের বছরের থেকে প্রায় 0.4% বেশি প্রবৃদ্ধি হয়েছে। তো সেটি নিয়েও এক ধরনের ছিল যে কোন ধরনের সূচকগুলোর কারণে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে। আমার যেটি বলবার বিষয় সেটি হলো যে এই তথ্য উপাত্তের বিষয়গুলোকে আরো স্বাধীনভাবে পর্যবেক্ষণ মূল্যায়নের সুযোগ করে দেওয়া উচিত। সেটি কিভাবে সম্ভব? এবং সেটি করবার ক্ষেত্রে এখন যেভাবে বিবিএস বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটি রয়েছে, এটিকে কি কমিশনে উন্নীত করা যায় কিনা, একটি স্বাধীন কমিশনের অধীনে এই বাংলাদেশের যত ধরনের তথ্য উপাত্ত রয়েছে সেই তথ্য উপাত্তগুলো তারা প্রকাশ করবেন। সেক্ষেত্রে তথ্যের ব্যাপারেও আসলে অনেক বেশি নির্ভরযোগ্যতা আসবে। একটি দেখুন যে 80 দশক বা 90-এর দশকে যখন বাংলাদেশ গেছে, তখন অনেক বেশি রাজনৈতিকভাবে এমনকি অর্থনৈতিকভাবেও কিন্তু দেশ অনেক বেশি ভালনারেবল ছিল। তখন সরকারের জন্য যে কোনো ধরনের প্রবৃত্তিগত বিষয়কে রাজনৈতিক ইস্যু হিসেবে নিয়ে যাওয়ার মতো একটা প্রবণতা ছিল সরকার এবং সরকারের বাইরে। সেই জায়গা থেকে 2000-2010 বা এখন যে পরিস্থিতিতে রয়েছে, অর্থনীতি অনেক বেশি, আমি বলবো যে এক ধরনের শক্ত ভিত্তির উপরে রয়েছে। সেই জায়গায় এখন এই ধরনের স্বাধীন যদি একটা পর্যালোচনা যায়, আমার ধারণা সরকারের রাজনৈতিক ভাবে তার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। রাশেক, না, আমি জিনিসটাকে এইভাবে আসতে চাই। প্রথম কথা হচ্ছে, যেহেতু পরিসংখ্যান ব্যুরো এবং বিবিএস একমাত্র অথেন্টিক সোর্স এই ধরনের তথ্যগুলো দেওয়ার জন্য, আমি তথ্যের সোর্স বা তার মেথোডোলজি অফ কালেকশন এটাকে কোয়েশ্চেন না করে আমি এই জায়গায় যেতে চাই। এইভাবে বাস্তবতা কি যে হ্যাঁ, আপনার 2015 সালের প্রথম ভাগ থেকে শুরু করে একদম মাঝামাঝি ভাগ পর্যন্ত নাশকতার যে প্রভাবটা পড়েছিল, অর্থাৎ অর্থনীতি স্থবির হয়ে গিয়েছিল, সেটা যেমন সত্য, আবার এটাও কিন্তু সত্য যে পাবলিক সেক্টর বরোয়িং রিকোয়ারমেন্টটা কি, যে গভর্নমেন্ট সাইডের যে এক্সপেন্ডিচার, সেটাও কিন্তু বহু শতাংশে বৃদ্ধি পেয়েছে। এবং এর যে ব্যাপ্তি, এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এটা হলো এক। 2 নাম্বার, আমরা একটু আগে এক্সপোর্ট মানে রপ্তানির প্রবৃদ্ধি নিয়ে যে কথা বললাম, ওই আপনার জিডিপির যে একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট X-M, অর্থাৎ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রেও আপনি কিন্তু ধনাত্মক দিকেই আপনার যাত্রা হচ্ছে। সুতরাং 7.05% হওয়ায় আমি নিজে বড্ড ইতিবাচক একটা বোধোদয়, আমার একটা উপলব্ধি আমার ভিতরে জাগ্রত হয়। এবং আমি মনে করি এটার আরেকটা ভালো দিক আছে। এই যে আপনি আজকে বহুদিন ধরে 6 থেকে 7-এর মাঝামাঝি থাকার যে জায়গাটা, সেটাকে অতিক্রম করে যদি আপনি 7-এ চলে আসেন, তাহলে যেটা হয়
যে সামগ্রিকভাবে জাতিগতভাবেও আপনার যে হিউম্যান রিসোর্স মানব সম্পদ তাদেরও কিন্তু একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে, যেখানে আমরা কিন্তু দেখছি যে মাথাপিছু আয় হবে 1466 মার্কিন ডলার, এখন আচ্ছা 1316 316 রয়েছে, 1316 রয়েছে, $150 বাড়বে। আপনি 1316 থেকে 1466 যাবেন, কিন্তু সবচেয়ে বড় ইতিবাচক ব্যাপার হচ্ছে, আমি রাজনৈতিক কর্মীর জায়গা থেকে বলতে চাচ্ছি যে আপনার প্রবৃদ্ধি বা জিডিপি যদি 7%-এর বেশি হয়, তাহলে কর্মক্ষম যে জনগোষ্ঠী তাদের ভিতরে কিন্তু মনস্তত্ত্বের জায়গায় পরিবর্তন আসে, এটা তাদের সক্ষমতাকে বৃদ্ধি করে এবং তাদেরকে আরো উজ্জীবিত করে, নতুন করে নতুন অনুপ্রেরণায় আরো অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়, বাড়ে মানসিক, রাইট, এক্স্যাক্টলি। সুতরাং 7.05-এর তথ্য নিয়ে খুব বেশি নাড়াচাড়া না করে বরঞ্চ আমি মনে করি যেসব ইতিবাচক দিকগুলোর জন্য এই জায়গায় আমরা আসছি সেটা নিয়ে আলোচনা করলে অনেক বেশি ভালো হবে। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে জিডিপি ক্যালকুলেশন 3টা মেথড আছে, উই নো। একটা প্রোডাকশন অ্যাপ্রোচ, একটা ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। সো আপনি কোন অ্যাপ্রোচ নিয়ে ক্যালকুলেশনটা করবেন, কোন অ্যাপ্রোচ নিয়ে আপনি এই মেথোলজি দাঁড়িয়ে মডেলটা দাঁড়িয়ে কাজ করবেন, সেটা অত ডিটেইলস আমি যেতে পারবো না, কারণ আমি নিজে একজন প্র্যাকটিসিং অর্থনীতিবিদ না, অলদো আমি অর্থনীতি পড়ালেখা করেছি। দিনের শেষে বাস্তবতা হচ্ছে 7.05 প্রবৃদ্ধি হওয়া বড্ড ইতিবাচক এই কারণে যে বাংলাদেশের কর্মস্পৃহায় ভরপুর যে মানুষেরা, তাদের ভিতরে এক নতুন পর্যায়ে নতুন মনস্তত্ত্বের সৃষ্টি হয়, যাতে করে আগামী দিনে আরো উচ্চ লক্ষ্যমাত্রা অর্জনে এটা সহযোগিতা করে বটে। ধন্যবাদ। আসলে স্ট্যাটিস্টিক্স নিয়ে যে কথাটা আছে 7.05, এটা কিন্তু এখন পর্যন্ত প্রাক্কলন, সুতরাং প্রাক্কলিত হিসাব কিন্তু ডাউনওয়ার্ড হইতে পারে, আপওয়ার্ডও হইতে পারে, সুতরাং এটা এখন পর্যন্ত এটা চূড়ান্ত নয়। দ্বিতীয় কথা হলো যে স্ট্যাটিস্টিক্সের কোয়ালিটি বা গুণগত মান নিয়ে, বিশ্বাসযোগ্যতা নিয়ে অনেক দিন থেকেই প্রশ্ন আছে, কারণ পলিটিক্যালি ডক্ট্রিনড স্ট্যাটিস্টিক্স আমরা দেখে আসছি, স্বৈরাচারী সরকারগুলো করেছে, পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো করেছে। এটার কারণে কিন্তু বিবিএস নিয়ে এক ধরনের অবিশ্বাস, যদি পুরোপুরি নাও বলি, একটা সন্দেহের জায়গা থেকেই যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা যখন স্ট্যাটিস্টিক্স পাই। ফলে কমিশনের যে প্রস্তাবটা এসছে, এটা অনেকদিন থেকে অর্থনীতিবিদরা বলছেন, যারা পরিসংখ্যান নিয়ে কাজ করেন, আমার মনে হয় সরকার এটা ভেবে দেখতে পারে, কারণ এটা একটা গণতান্ত্রিক সরকার এবং বেশ কিছু কমিশন হয়েছেও বাংলাদেশে যারা স্বাধীনভাবে কাজ করছে। আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বেড়েছে, প্রায় ডাবল হয়েছে, সেটা কিন্তু একটা বড় কন্ট্রিবিউট করেছে মানুষের মাথাপিছু আয়তে, এবং সেটাও কিন্তু জিডিপিতেও একটা ইম্প্যাক্ট গিয়ে পড়েছে। সুতরাং এটাও পাক্কলিত, কিন্তু এটা একটা বড় যে রাশেক যে কারণের কথা বলছিল, এটা একটা বড় কারণ। আরেকটা হলো যে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কিন্তু দীর্ঘদিন ধরে স্থিতিশীল আছে, শুধু না নেগেটিভ অবস্থায় আছে, এবং আমরা কিন্তু জ্বালানি তেলের দামটা কমাইনি বিশ্ববাজারে কমানোর পরেও, এবং আমরা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বিশ্বে সবচেয়ে দাম দিয়ে জ্বালানি তেল কিনছে, $37 চলে আসছে, $4 কমাতে যাচ্ছে অক্টেনের দাম, এটা নিশ্চয়ই খুব কমানো নয়। আবার ফার্নেস অয়েলের দাম কমাবে বলেছে, কিন্তু কমিয়েই বলেছে জনগণের জন্য আসলে কোনো সুসংবাদ নেই, এই কারণে যেদিন কমাবে বলেছে সেদিনই আবার বলেছে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়বে। সুতরাং জনগণের জন্য কোনো সুসংবাদ কিন্তু এই জায়গাটাই নেই। শুধু তাই না, গ্যাসের দামও বাড়বে বলছে, শুধু তাই না, অন্যান্য যে গুলো আছে, কেরোসিন বলেন, অতিরিক্ত মুনাফা করছে, এটা প্রফিটিয়ারিং একটা অ্যাটিটিউডের মধ্যে চলে গেছে সরকারের সরকারি আচরণটা, এই কারণে যে আপনি জনগণের পকেট থেকে টাকাটা নিয়ে নিচ্ছেন। যখন জ্বালানি তেলের দাম কমেছিল, তখন বেড়েছিল, তখন আপনি 1 সেকেন্ড দেরি করেন নাই বাড়াতে। এখন যখন একেবারে নিচে $30 পর্যায়ে চলে আসলো, তখন আপনি $1 কমাননি। দীর্ঘ সময় ভারতে কিন্তু জ্বালানি তেলের দাম কমিয়েছে, রেগুলার বাড়ানো কমানোর মধ্যে থাকে, কেমনে এখন তো কমছে, সুতরাং আপনি কমাবেন, আপনি কমাননি। কেন কমাননি? আপনি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মতন একটি প্রতিষ্ঠান, দুর্নীতিগ্রস্ত অদক্ষ একটি প্রতিষ্ঠানকে সাবসিডি দিতে গিয়ে, ভর্তুকি দিতে গিয়ে কমান নেই। আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, সেই রাজস্ব আহরণের জন্য কমান নেই, এবং আপনি জনগণের পকেটের টাকাটা চুপিসারে নিয়ে নিচ্ছেন, জোর করবো। আপনার হাতে ক্ষমতা আছে বলে আপনি কমান নেই। আমি শেষ করি, তারপরে আপনার সঙ্গে বলি নেই কিছু, সেটাই। এবং এই জায়গাটা হলো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা, যদি জনবান্ধব সরকার হতো তাহলে কমার সাথে সাথে কমতো। এবং আপনি দেখেন এখন কিন্তু কমলেও ট্রান্সপোর্ট কস্ট কিন্তু কমবে না। ভারতের কথা আমি বলছিলাম, ভারতে এইবার জিডিপি প্রবৃদ্ধি হবে 8%। তার একটা বড় কন্ট্রিবিউশন হলো জ্বালানি তেলের দামের কারণ তারা কমিয়েছে বিধায় জনগণ যেমন সুবিধা পেয়েছে, একই সাথে বাণিজ্য করে যারা বিনিয়োগ করে তারা কিন্তু সেটার বেনিফিট নিতে পেরেছে। আমার মনে হয় বাংলাদেশও যদি কমাতো এই বেনিফিট নিতে পারতো।
প্রথম কথা মুয়াজ্জেম ভাইয়ের কাছে সময় চেয়ে নি, আপনাকে দিলাম 2 মিনিটে শেষ করতে হবে, কারণ বলার পালা আপনার নয়। না আই এম সরি, মানে যেহেতু এটা খুব, এই জন্য আমি সরকারি দলের পক্ষ থেকে রিপিট করছি। প্রথম কথা, আমাদের সরকার জনবান্ধব একটি সরকার। ব্যাপারটা যেটা হচ্ছে যে পেট্রো বাংলার কিউমুলেটিভ লস, অর্থাৎ ধারাবাহিকভাবে এত বছর ধরে যে জমাকৃত লোকসান এবং যে ভর্তুকির বোঝা, চুরি এবং অদক্ষতার কারণে, শেষ করতে দেন, অবশ্যই চুরি এবং অদক্ষতার কারণে। কারণ স্বৈর শাসকদের জানতার সময় এই পেট্রো বাংলার যে সংস্কার তৈরি হয়েছে, অথবা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পেট্রো বাংলা যেভাবে পরিচালিত হয়েছে, সেখানে চুরি ছিল, দুর্নীতি ছিল। সুতরাং আপনি এই সরকারের উপরে দায়টা দিতে পারেন না। আমি যেটা বলতে চাচ্ছি যে ধারাবাহিকভাবে যে লোকসান জমে এসেছে বা ভর্তুকির বোঝা এসেছে, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করার একটা প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, পেট্রো বাংলার মতো একটি প্রতিষ্ঠান যখন মুনাফায় চলে যায়, এই মুনাফার অর্থ কোথায় যাচ্ছে? এটা কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচারে যাচ্ছে, যেটা জনগণের পিছনেই ব্যয় করা হচ্ছে। এখন আমি ভারত মডেলকে ফলো না করতে পারি, কিন্তু বাস্তবতা কি যে বাংলাদেশ আজ যেই পর্যায়ে আছে, সেই পর্যায়ে পাবলিক সেক্টর বরোয়িং রিকোয়ারমেন্ট বা গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি আপনি জনগণের জন্য একটা সুপরিকল্পিত পন্থা এগিয়ে নিয়ে না যান, তাহলে যেটা হবে যে হ্যাঁ, মুখরোচক কথা দিয়ে আমি তেলের দাম কমিয়ে দিলাম, অনেকাংশে এখন কমানো হবে, বাট আরো কমানো হলো, আপনি খুব খুশি হলেন, কিন্তু দিনের শেষে বাস্তবতা হবে যে রাষ্ট্রের নাগরিকের জন্য যেসব অবকাঠামো তৈরি করা দরকার বা যেসব সুবিধা দেওয়া দরকার, সেগুলো কিন্তু আবার করা যাবে না। সুতরাং ইটস এ কোয়েশ্চেন অফ সেটিং প্রায়োরিটি। ধন্যবাদ। আমার মনে হয় আপনাকে কিন্তু মাঝখানে সময় দিয়েছিলেন যারা মুয়াজ্জেম শুনছিলেন। অন্য প্রসঙ্গে চলে গেছি আমরা বোধহয়, যেটি হয় লাইভ টক শোতে। যেটি না, এখন আমার ধারণা আলোচনা একই জায়গার কাছাকাছি রয়েছে। যে বিষয়গুলো এর ভিতরে আসলো, যেটি আমরা বড় করে বলছি যে সরকারি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে, এটি আশার দিক যে সরকারি বিনিয়োগ বাড়ছে, কিন্তু সরকারি বিনিয়োগের যে মূল উদ্দেশ্য যে এটি বেসরকারি বিনিয়োগকে ত্বরান্বিত করবে, সেই কাজটি কিন্তু হচ্ছে না। তাহলে প্রশ্ন থাকছে যে সরকারি বিনিয়োগ দিয়ে তাহলে কি হচ্ছে, সেই জায়গাটি নিয়ে আসলে গভীরভাবে ভাবা দরকার। দেখুন, বড় বড় প্রকল্প নিচ্ছেন সরকার, কিন্তু প্রকল্পগুলো তো শেষ না করার জন্য সেখান থেকে যে সুবিধাটি পাওয়ার কথা, সেই সুবিধাটি পুরোভাবে পাওয়া যাচ্ছে না। সে কারণে যে ফাস্ট ট্র্যাক প্রজেক্টগুলো রয়েছে সরকারের, বা মেগা প্রজেক্ট হিসেবে সরকার যেগুলোকে গুরুত্ব দিচ্ছেন, এই প্রজেক্টগুলো আসলে দ্রুততম সময়ে শেষ করলে হয়তো তার সুবিধাগুলো বেসরকারি খাতারও বেশি নিতে পারবে। পদ্মা সেতুর কিন্তু আমরা 31% প্লাস কাজ শেষ হওয়া দেখছি। এটা যতক্ষণ পর্যন্ত না 100% হবে, ততক্ষণ পর্যন্ত আসলে সেখান থেকে 1% পর্যন্ত বেসরকারি বিনিয়োগ সুবিধাটি, আবার হয়তো 4 লেনে সময় লাগছে আমরা দেখছি। আমার কথাটি হচ্ছে এই যে বিনিয়োগ সরকার করছে, আমার ময়মনসিংহের 4 লেন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেখানেও সম্ভবত এখনো 10 বা 15% কাজ বাকি রয়েছে। আমার কথা হচ্ছে সেটি যে সরকার যে সদুদ্দেশ্য নিয়ে কাজগুলো শুরু করেছে, সেটি নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটি হচ্ছে সময়কাল ধরে প্রজেক্টগুলো শেষ করা, তাহলে হয়তো আরো বেশি মাত্রায় বেসরকারি বিনিয়োগে সেটার উৎসাহ দেখা যাবে। এটা হচ্ছে একটি দিক। দ্বিতীয়ত হলো, যেভাবে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি এসছে, তার জন্য দেরি করার একটা যুক্তি দেখানো হয়েছিল বিপিসির দায় এবং তার যে ক্ষতি, এগুলো লস, এগুলো সমন্বয়ের বিষয়টি। আমরা আশা করব যে বিপিসির যে দায় এবং ক্ষতি মিটিয়ে বিপিসি যে প্রফিট করছে, যে কথাগুলো আমরা জানলাম, এর একটা স্বচ্ছ অ্যাকাউন্ট হিসেব আগামী বাজেটের সময় সরকার যদি প্রকাশ করে যে কিভাবে অ্যাডজাস্টমেন্টটা হলো, তাহলে কাজে আছে। ধারাবাহিকভাবে 5 মিনিট তিনজন নিজেদের মধ্যে করে গণতান্ত্রিকভাবে ভাগ করে ফেলতে পারেন। আমি খুব অল্প করে বলছি। আমার মনে হয় যে জ্বালানি তেলের বিষয়টা নিয়ে বিপিসিকে এককভাবে ইম্পর্টেন্ট না রেখে সরকার এখানে বেসরকারি খাতে যুক্ত করতে পারে, তাহলে আমার ধারণা যে বিপিসি নামক একটি প্রতিষ্ঠানকে পালার সরকারের প্রয়োজন হবে না, জ্বালানি তেলের দাম এমনিতেই সমন্বিত হবে। সরকার যে বিনিয়োগগুলো করছে, এগুলো ডেফিনেটলি মানুষের উপকারে আসছে বাংলাদেশের প্রজেক্ট বা মানে অবকাঠামো খাতে, কিন্তু আমরা কিন্তু বেসরকারি খাতে ঋণ প্রবাহ থেকে শুরু করে বিনিয়োগ, সেইটার কিন্তু কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। দেখতে পাবো আশা করি, কিন্তু এখন পর্যন্ত সেগুলো কিন্তু দৃশ্যমান নয়। সেই জায়গাগুলো অ্যাড্রেস করা খুব আমার ধারণা প্রয়োজন হয়ে পড়েছে। এবং এই সরকারের জন্য গত একটি বছর খুবই ভালো গিয়েছে। এই কারণে আমি বলবো যে 92 দিনের অবরোধ সত্ত্বেও যে তুলনামূলকভাবে এখন রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল আছে, এবং এটা যদি স্থিতিশীল থাকে তাহলে সামনের দিনগুলোতে অর্থনীতি নিশ্চয়ই আরো ভালো করবে। আগামী দিনে আসলে সরকার উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে ভোগ ব্যয় নির্ভর যে প্রবৃদ্ধি আমাদের এখন যে কাঠামো, সেই কাঠামো হয়তো খুব বেশি কাজে দেবে না। মূলত বিনিয়োগ নির্ভরতায় যাওয়াটি খুব প্রয়োজন পড়বে। সেজন্যই যেটি যে বেসরকারি বিনিয়োগকে কিভাবে আসলে ত্বরান্বিত করা যাবে, সেই পরিবেশটি সৃষ্টি করা। আসার কথা হলো যে বিভিন্ন রকমের উদ্যোগ চলছে, কিন্তু এই উদ্যোগগুলোর সমন্বয় দরকার। সেটি যেমন অবকাঠামোর ক্ষেত্রে, গ্যাস বিদ্যুতের সরবরাহের ক্ষেত্রে, জমির ক্ষেত্রে, স্পেশাল ইকোনমিক জোনের ক্ষেত্রে। আমরা চাইবো যে এই কাজগুলো যত দ্রুততর সময় শেষ হয়, এবং তার ফলে যাতে ভিজিবলি
বেসরকারি খাতের বিনিয়োগ সহায়ক একটা পরিবেশ যাতে দেশের ভিতরে হয়, তার ফলে শুধু দেশীয় উদ্যোক্তারা না, বিদেশি উদ্যোক্তারাও যাতে বিনিয়োগে আকৃষ্ট হন। তাহলে যেটি হবে যে আগামীতে এই যে উচ্চ হারে প্রবৃদ্ধির যে প্রয়োজন, সেটি হয়তো এই বিনিয়োগের মাধ্যমে আসার সুযোগ তৈরি হবে। রাশেক রহমান, আমি যেটা বলতে চাই যে গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্ট এবং এক্সপেন্ডিচারের যে সাইডটি, সেটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং সেটার মধ্যে দিয়ে যেটা হচ্ছে যে আমাদের কনজাম্পশন সাইডে কিন্তু একটা এফেক্ট আছে, মাল্টিপ্লায়ার এফেক্ট আছে, এবং সেটাই কিন্তু আসলে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের যে আবহ সেটাকে সৃষ্টি করবে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের যে আবহ সেটা কিন্তু একটা মোমেন্টাম নির্ভর পরিস্থিতি, অর্থাৎ একবার যদি আপনি নাশকতা পেট্রোল বোমার কাছে আপনি স্থবির হয়ে যান, সেটা আবার মোমেন্টাম গ্রো করতে কিন্তু সময় লাগে। সুতরাং এতটুকু আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগের যেই বিনিয়োগের যেই হার, সেটা ডেফিনেটলি ত্বরান্বিত হবে। এবং আরেকটা কথা এখানে বলা প্রয়োজন, যেটা উনি বললেন যে অসমাপ্ত প্রকল্পের ব্যাপারে। দেখুন, পদ্মা সেতু মাঝখানে কিন্তু একটা হুমকির সম্মুখীন হয়েছিল যে ঠিক সময় মতো হয়তো শেষ হবে না। এর কারণটা কি? কিছু আনফোর্সিবল ফ্যাক্টর থাকে, অর্থাৎ এটা শুধুমাত্র অর্থের প্রাক্কলন বা বরাদ্দ তার উপর নির্ভরশীল নয়। আপনি যে পাথরটি দিয়ে পদ্মা সেতু তৈরি করবেন, তা যদি কোনো পার্শ্ববর্তী দেশ অথবা কোনো নেইবারিং কান্ট্রি এর সাপ্লাই রহিত করে দেন, এর কারণে কিন্তু একটা প্রকল্প বিলম্বিত হয়ে যেতে পারে। আমি মনে করি যে কোনো সমালোচনা, যে কোনো চিন্তাতে যাওয়ার সময় ত্রিমাত্রিকভাবে ওই প্রকল্পের কি কি সীমাবদ্ধতা ছিল বা কি কি অন্তরের সম্মুখীন তারা হয়েছিল, এগুলোকে আমাদের মাথায় নিতে হবে। ধন্যবাদ। আর তার থেকেও বড় কথা, বিপিসি কে ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে বেসরকারি খাতে বাংলাদেশের জ্বালানি তেলের যে কম্পিটিটিভ করার যে প্রস্তাবনা আপনি এনেছেন, এটা কিন্তু সত্যিকার অর্থে আপনি যে বিশ্লেষণ করেন, একদিন এটা করা সম্ভব না। কারণ জ্বালানি তেলের একটা ব্যবসা করার জন্য বেসরকারি খাতে যেই পরিমাণ মাসেল বা পেশিশক্তি প্রয়োজন আন্তর্জাতিক ক্ষেত্র থেকে করার জন্য, সেই ধরনের মাসেল আমার মনে হয় না এখনো অত বেশি পরিমাণ গ্রুপ অফ কোম্পানিজ অথবা ব্যক্তিদের তৈরি হয়েছে। সুতরাং সেই আবহ তৈরি করার জন্য কাজ করতে হবে। থিওরিটিক্যালি আমি ওনার সাথে ধন্যবাদ, বাট প্র্যাকটিক্যালি মেবি ইটস নট পসিবল। সরকার যথাযথ চেষ্টা করছেন এবং বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এটা খুব ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আমাদের। ধন্যবাদ জনাব রাশেক রহমান, ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে এবং আমরা বাংলাদেশ যে গতিধারা এগিয়ে চলেছে এটি পিছিয়ে যাওয়ার জন্য নয়, এবং এই গতিধারা অব্যাহত থাকুক, আমরা এটি চাই। এর মধ্যে হয়তো নিশ্চয়ই সমালোচনার জায়গা বা এগিয়ে যাওয়া আরো দ্রুতগামী হতে পারে কিভাবে, এই নিয়ে আমরা প্রত্যেকেই কথা বলবো এবং কথাবার্তার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে বিকশিত হবে আমাদের উন্নয়ন। শুভরাত্রি।